21 মার্চ বৃহস্পতিবার রাত 8টায় জাহিদ হোসেন আছে এডিটর স্পিকে। জানিয়ে দিচ্ছি শিরোনাম। সড়কে শৃঙ্খলা ফেরাতে পুলিশ ব্যর্থ স্বীকার করলেন ডিএমপি কমিশনার। 3 জেলায় প্রাণ গেল আরও 3 শিক্ষার্থী। আগামী শিক্ষাবর্ষ থেকেই তৃতীয় শ্রেণী পর্যন্ত পরীক্ষা থাকছে না, বাস্তবায়নে কাজ করছে মন্ত্রণালয়। অবৈধভাবে গ্যাস ভরায় সিলিন্ডার বিস্ফোরণের ঝুঁকি, তদারকি বাড়ানোর দাবি ব্যবসায়ীদের। রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে পুলিশ ব্যর্থ হয়েছে বলে স্বীকার করলেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। এ বিষয়ে কঠোর অবস্থানে যাওয়ারও ঘোষণা দিয়েছেন তিনি। সড়কে ফিটনেসবিহীন ও মেয়াদ উত্তীর্ণ গাড়ি চলতে না দেওয়ার কড়া হুঁশিয়ারি দেন ডিএমপি কমিশনার। সড়কে শৃঙ্খলা ফেরাতে পথচারীদের ওপর আইন প্রয়োগ করার কথাও জানান তিনি। সড়কে শৃঙ্খলা ফেরাতে গত ৯ মাসে 5টি বিশেষ অভিযান চালায় ঢাকা মহানগর পুলিশ। এছাড়া বিআরটি এবং ডিএমপির নিয়মিত মামলা তো আছেই। তারপরও প্রগতি সরণিতে বিশ্ববিদ্যালয় ছাত্র আবরারকে চাপা দেওয়া বাসের বিরুদ্ধে ছিল 27 মামলা, ছিল না রুট পারমিটও। জরিমানা কিংবা মামলা কোনো কিছুতেই শৃঙ্খলা ফিরছে না সড়কে। এমন পরিস্থিতিতে পরিবহন মালিক শ্রমিকদের নিয়ে ট্রাফিক শৃঙ্খলা ও সচেতনতা বিষয়ক মতবিনিময় সভার আয়োজন করে ডিএমপি। আমি বলেছিলাম যে আপনারা চুক্তিভিত্তিক বন্ধ করেন, আমরা কাউন্টার সিস্টেম চালু করব, তাহলে চুক্তিভিত্তিক বন্ধ হবে। অত্যন্ত পরিতাপের বিষয়। আমি আজকে সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আমরা সেই কাজটি করার পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদেরকে কাউন্টার দেয় নাই। সড়কের শৃঙ্খলা ফেরাতে পুলিশের ব্যর্থতা স্বীকার করে ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া জানান, শুধু চালক বা হেলপারই নন, পরিবহনে অনিয়ম পাওয়া গেলে মালিকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আমি কারণ ঘাটে দোষ দিব না, কিন্তু ওভারঅল বলব ঢাকা শহরে পরিবহন ব্যবস্থা শৃঙ্খলা আনতে আমরা ব্যর্থ হয়েছি এবং এই ব্যর্থতা দায়ভার আমি যাদের কথা বললাম, যারা দায়িত্বপ্রাপ্ত, কেউ আমরা এড়াতে পারি না। ডিএমপি কমিশনার বলেন, ফুট ওভারব্রিজ, জেব্রা ক্রসিং ও আন্ডারপাস ব্যবহার না করলে এখন থেকে পথচারীদের জরিমানার পাশাপাশি তাৎক্ষণিক শাস্তি পেতে হবে। যে জীবনের ঝুঁকি নিয়ে ফুট ওভারব্রিজ, জেব্রা ক্রসিং ব্যতীত ঝুঁকি নিয়ে আমি এভাবে কানে ইয়ারফোন লাগিয়ে মোবাইল লাগিয়ে রাস্তা পেরিয়ে অ্যাক্সিডেন্টের কারণ হব, আর দোষ হবে বাসের ড্রাইভারের, এটা হতে পারে না। নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি অংশ মেয়রের আশ্বাসে কর্মসূচি স্থগিত করলেও আরেকটি অংশ রাজধানীর নর্দায় প্রগতি সরণিতে মানববন্ধন করেছে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ডক্টর জিয়া রহমান। স্বাগত ডক্টর জিয়া রহমান। আমরা যে ঢাকার সড়ক ব্যবস্থার বিশৃঙ্খলা এবং সেই বিশৃঙ্খলার কারণে প্রায় সময়ই আমাদের দুর্ঘটনা ঘটছে, এবং এক্ষেত্রে আজকে ডিএমপি কমিশনার বলছেন যে নিরাপত্তার দায়িত্বে যারা আছেন, বিশেষ করে ট্রাফিকের শৃঙ্খলার দায়িত্বে যে পুলিশ আছেন, তারা আসলে কাজ ঠিকমতো করতে পারছেন না বা ব্যর্থ হয়েছেন। এই ব্যর্থতার জন্য অনেক দুর্ঘটনা ঘটছে। জিয়া রহমান, পুলিশ যেভাবে সড়কের তাদের দায়িত্ব পালন করছেন, সেটা কিভাবে করলে পরে সত্যিকার অর্থেই তারা সফল হতে পারবেন বলে মনে করেন? কি পরামর্শ এই ক্ষেত্রে? ধন্যবাদ। আজকে মাননীয় আমাদের কমিশনার সাহেব যে কথাটি বলেছেন, আমি মনে করি উনি হয়তো একটা সিচুয়েশনে কথাটি বলেছেন। আমি পুলিশকে আসলে এভাবে দায় দিতে চাই না, এই কারণে চাই না যে পুরো বিষয়টি যদি আপনি পর্যালোচনা করেন, দেখবেন যে এখানে অনেকগুলো মানে সেক্টর এখানে ইনভলভ আছে, অনেকগুলো স্টেক হোল্ডার এখানে ইনভলভ আছে। সুতরাং শুধুমাত্র পুলিশ দায়িত্ব পালন করবে আর অ্যাক্সিডেন্ট হবে না, এটা মনে করার কোনো কারণ নাই। ধরুন যারা ইউজার আছে তারা যেভাবে যত্রতত্র, আমরা বিনয়ের সাথে দুঃখ ভরাক্রান্ত হৃদয় নিয়েই বলছি, যে ছেলেটি জেব্রা ক্রসিংয়ে পার হচ্ছিল সে হয়তো সেখানে মারা গেছেন দুঃখজনকভাবে, কিন্তু আমাদের পথচারীরা নিজেরা কখনোই জেব্রা ক্রসিং ব্যবহার করতে চায় না। আবার
জেব্রা ক্রসিং ব্যবহার করবে না। আপনি যারা ড্রাইভার আছেন তারা কখনো আমি দেখিনি জেব্রা ক্রসিংয়ের আগে এসে সে গাড়িটা থামাবে। পৃথিবীর কোনো উন্নত দেশ বলেন, মানে যে কোনো একটা দেশে আপনি দেখবেন না, এটা রাইট অফ ওয়ে, একটা পথচারী রাইট অফ ওয়ে। যদি ভুল করেও সে রাস্তা পার হতে যায়, সে জেব্রা ক্রসিংয়ের মধ্যে আসে, তবুও কিন্তু এটা একেবারে চালকের দায়িত্ব সেখানে থেমে যাওয়া, এটাই নিয়ম। তারপরে আপনার বিআরটি এর ব্যাপার আছে, লাইসেন্সের ব্যাপার আছে, ড্রাইভারদের ট্রেনিংয়ের ব্যাপার আছে, প্রত্যেকটি, এবং আমাদের যে পথচারীদের যে ভুল বিষয় আছে। এবং মাঝে মাঝে আমার মনে হয় হ্যাঁ, পুলিশ তো ধরেন চেষ্টাও করছে, কিন্তু পুলিশের যে চেষ্টাটা আছে, আপনি আমাদের যেই ট্রাফিকরা আছেন সেই ট্রাফিকদের হয়তো একটা ছোটোখাটো করাপশনের ব্যাপারটি আসে, ছোটোখাটো তারা বিভিন্ন জায়গা থেকে এগুলো শুনে, কিন্তু সে কিন্তু প্রাণপণ চেষ্টা করে যে এই ট্রাফিক সিস্টেমটা ম্যানেজ করার জন্যে। কিন্তু আলটিমেটলি পুরো সিস্টেমটাই যেখানে অচল হয়ে গেছে, সেখানে এক পুলিশ দিয়ে কিন্তু আসলে এটার দায় এড়ানো আমি মনে করি না। এটা হয়তো উনি হয়তো জেনারেসলি বলেছেন কথাটি, উনি উনার পুলিশের লোকজনকে চাঙ্গা করার জন্য কথাটি বলেছেন, কিংবা নিজে হয়তো দায়টা স্বীকার করেছেন। ডেফিনেটলি পুলিশের ধরেন সমস্যা যেগুলো আছে সেগুলো আমরা রাস্তার যানজট কিংবা ট্রাক বা মালবাহী সেগুলো জায়গার থেকে তাদের যে নেক্সাসটা ডেভেলপ করেছে, এই করাপশনের জায়গাটি আমি মনে করি খুবই। কিন্তু আপনি ট্রাফিক ম্যানেজমেন্ট যেগুলো আছে, আপনি যত্রতত্র ওভারটেকিং, পৃথিবীর কোনো দেশ আছে যে আমাদের কোনো গাড়ি কোনো লেন দিয়ে চলে? এটা আপনি যে কোনো লেন দিয়ে চললে আপনাকে দেখবেন যে সেখানে পেনাল্টি মাস্ট। এখানে পেনাল্টি রেগুলেটরি এজেন্সিস কি আছে? আপনি কোনো রাস্তার মধ্যে আপনি স্পিড লিমিট দেখেন যে এটা কোনো মানা হয়? আপনি এখানে যানজট হয়তো দীর্ঘক্ষণ লেগে আছে, হঠাৎ করে আপনি যখন দেখলেন যে লাইন ফ্রি হয়ে গেছে, যার ইচ্ছে সে সেই মতো কিন্তু আপনি মানে একেবারে 100 উঠিয়ে দিয়ে সে গাড়ি চালানো শুরু করে, এবং একজন আরেকজনের ওভারটেকিং, মানে এটা তো একেবারে কমন, এটা পৃথিবীর কোনো জায়গায় নাই। আপনি লেন ক্রস করতে গেলে আপনার ব্লাইন্ড যে স্পট সেটা চেক করতে হয়, আপনাকে ইন্ডিকেটর দিতে হয়, এগুলো কোনো কিছু হয় না। আর স্পিড লিমিটের বিষয়টি তো আমাদের এখানে প্রাগৈতিহাসিক হয়ে গেছে, কোনো জায়গায় আমরা স্পিড লিমিটের কোনো মেকানিজমটা দেখি না। আপনি ক্যান্টনমেন্টে যান, ক্যান্টনমেন্টে গেলে কিন্তু এই জিনিসটি দেখতে পারবেন যে ট্রাফিক ম্যানেজমেন্টটা কত চমৎকারভাবে হচ্ছে, তাহলে এখানে কেন হচ্ছে না? সো কাজেই পুলিশেরকে শুধু দায় দিয়ে অবশ্যই আমি মনে করি না। যেই বিআরটি এর লোকজনরা, নিচের সারির লোকজনরা কোটি কোটি টাকার মালিক হচ্ছে, এটা যেমন আমরা জানি, আবার যারা কোনো ধরনের ট্রেনিং না নিয়েই তারা যে কোনো সময় বিআরটি এর লাইসেন্স পাওয়া যায় সেটাও আমরা জানি। আবার যারা ড্রাইভার তাদের আন্ডার এজ সেটাও আমরা জানি। আমরা মালিক যারা আছেন তাদের ফিটনেস, গাড়ির সিচুয়েশন, তো কাজে আমি বলবো যে এটা একটা চরম নৈরাজ্য। ডক্টর জিয়া রহমান, আমরা যদি দেখি যে যতগুলি এজেন্সিজ এখানে, অনেক রকমের এজেন্সি এখানে সম্পর্কিত আছে, বিআরটিএ আছে, পুলিশ আছে, এবং একই সঙ্গে সিটি কর্পোরেশনেও এখানে দায়িত্ব আছে আমরা দেখতে পারি। আবার যারা আমরা ব্যবহারকারী আমাদেরও দায়িত্ব আছে, কিন্তু প্রত্যেকেই তো তার দায়টা স্বীকার করতে হবে। সেক্ষেত্রে পুলিশের দিক থেকে দায়টা যখন স্বীকার করেছে, তখন কি আমরা এটা আশা করতে পারি না যে হ্যাঁ, তাদের অংশের যে সমস্যাটি আছে সেইটুক তারা অ্যাড্রেস করার চেষ্টা করবেন? কারণ আপনি যেটি বলছেন যে পেনাল্টি করা, স্পিড লিমিট যদি বেশি থাকে সেইটা দেখা, ওভারটেকিং করছে কিনা সেইটা দেখা, এগুলি দেখার তো আবার দায়িত্ব পুলিশেরই। না, ডেফিনেটলি আমি কিন্তু বলেছি কথাটি, আমি কিন্তু বলেছি যে পুলিশ এটা জেনারেসিটির থেকে তিনি হয়তো কথাটি বলেছেন, সুতরাং সেই জায়গাটি ভালো। মানে আমি বলছি যে এটা যেন এটার মধ্যে কনসিস্টেন্সি থাকতে হবে। পুলিশের যে কোনো সমস্যা নাই আমি কিন্তু সেটা বলছি না, আমি বলছি যে সমন্বিত পদ্ধতি যদি আপনি আরোপ না করেন, শুধুমাত্র পুলিশ ভালো হয়ে কোনো লাভ নেই, আমি সেটা বোঝাতে চেয়েছি। তবে ডেফিনেটলি পুলিশ যে কাজটি করেছে আমি তাদেরকে সাধুবাদ দিই। আমি মনে করি যে পুলিশের পক্ষ থেকে তারা নিজেরা, যেহেতু এটাই হচ্ছে আমাদের যে পরিবর্তন যদি আমরা করতে চাই এভাবেই শুরু করতে হবে, অর্থাৎ ফিলান্থ্রপিক জায়গার থেকে নিজের উদ্যোগে আপনাকে নিজের দায়টা স্বীকার করে আপনাকে কাজ করতে হবে। কিন্তু কথা হচ্ছে যে এই যে ধরুন আমি কথার কথা বলছি, উনি যে এটা বলেছেন, কিন্তু পুলিশের কি এত রিসোর্স আছে? পুলিশের কি এত ট্রেন পার্সোনাল আছে? পুলিশ কি যেভাবে আধুনিক বিশ্বে যেভাবে ট্রাফিক ম্যানেজমেন্ট করে
তা সেগুলোকে অ্যাডপ্ট করেছে, এগুলো কিন্তু অ্যাডপ্ট করতে হবে। আজকে আমি বলে গেলাম, কিন্তু এর পেছনে যে রিসোর্স সেগুলোও কিন্তু ডিপ্লয় করতে হবে। আর পাশাপাশি মানে আমি বলছি যে সিটি কর্পোরেশনের মেয়র সাহেব, তার কাছে আমি মাঝে মাঝে বলি, তার কাছে কিন্তু একটা সুবর্ণ সুযোগ এসছে। আমাদের যেহেতু এখন আমরা আমাদের একসময় আপনি জানেন যে একটা সোসাইটির, একটা রাষ্ট্রের যখন মানে ব্রেড অ্যান্ড বাটার ইস্যু থাকে, অর্থনৈতিক বিষয় থাকে, সেটা যখন চাহিদা যখন মিটে যায়, তখন তার কালচারাল ইমানসিপেশনের বিষয় আসে, ওয়ে অফ লাইফ যাতে ভালো হয়। আমাদের কিন্তু আমরা সেই একটা জাংচারের মধ্যে অবস্থান করছি। তো এই অবস্থায় আমি মনে করি প্রত্যেকটি মানে জনগোষ্ঠীর মধ্যে থেকে এই অ্যাওয়ারনেসটা ডেভেলপ করে এই প্রেশারটা বারংবার দিতে হবে। এই ক্ষেত্রে আমি মনে করি আমাদের যে শিশুরা, বাচ্চারা যে ভূমিকা পালন করেছে এটা ইউনিক, এবং এভাবেই আমি মনে করি সারা পৃথিবীর ভিকটিমরা যেভাবে তাদের রাইট প্রতিষ্ঠা করেছে, বাংলাদেশের মানুষেরও এইভাবে এই দুর্ভাগ্যক্রমে এই আন্দোলন, সামাজিক আন্দোলনের মধ্য দিয়েই হয়তোবা একদিন তাদের রাইটটা প্রতিষ্ঠিত হবে। ডক্টর জিয়া রহমান, আমরা একটা বিরতিতে যাব, ফিরে এসে এই ক্ষেত্রে আমরা একটু জানতে চাইব যে সামগ্রিকভাবে পরিবর্তন, এবং আমরা আসলে এটাকে একটা সুযোগ হিসেবেও নিতে চাই যে এই বিহেভিয়ারাল চেঞ্জটা তো আর একদিনে সম্ভব হবে না, একটা দীর্ঘমেয়াদে চেঞ্জের প্রয়োজন আছে, এবং কোনো আইনই মানুষ নিজ থেকে মানে না, আসলে মানানোর মাধ্যমে তাকে একটা অভ্যাসের মধ্যে নিয়ে আসতে হয়। উন্নত দেশগুলোতেও সেই অভিজ্ঞতার মধ্য দিয়েই আমরা যেতে দেখেছি। সড়কে শৃঙ্খলা আনতে পুলিশের ভূমিকা নিয়ে কথা বলতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ডক্টর জিয়া রহমান। জিয়া রহমান, আইন আমরা দেখি যে আমরা যারা সাধারণ নাগরিক আছি, রাস্তাঘাটে চলাফেরা করছি, তারা যারা গাড়ি চালাচ্ছেন, বলা যায় কেউই সে অর্থে আইন মানছে না। ফলে এই ক্ষেত্রে পুলিশের একটা বড় ভূমিকা নিশ্চয়ই প্রয়োজন। হ্যাঁ, ডেফিনেটলি। কিন্তু জিনিসটি হচ্ছে কি যে আপনাকে এই যে আমি যেটা বলেছিলাম যে এত দীর্ঘদিনের একটা এমন পাইল হয়ে গেছে, পুরো এই সমস্যাটার এত সিভিয়ার হয়ে গেছে যে আপনাকে এটার জন্য যেমন আপনাকে জিরো টলারেন্স নিয়েছে সরকার, যেমন জঙ্গিবাদের জন্য জিরো টলারেন্স নিয়েছে, আপনাকে ঠিক এই ধরনের একটা কমিটমেন্ট, এবং তার সাথে আমি বলছি যে অ্যাকশনটাও আপনার ঠিক মানে এক খুবই কঠিন অনুশাসন এবং নিয়ম মানার ব্যাপারে সব পক্ষর উপর যদি আপনি একটা মানে পাহারাদার বসানোর চেষ্টা করতে পারেন, তাহলে এটা হতে পারে। তবে এটা যেহেতু আমি বলেছি, এটা হয়তো দ্রুত সম্ভব না, কিন্তু একটা জায়গায় আমি গত কয়েক বছরে বাংলাদেশের যে অভিজ্ঞতা, একটি জায়গায় আমি খুব ভালো আস্থা রাখতে চাই, সেই জায়গাটি হচ্ছে হাইকোর্ট। আপনি দেখবেন হাইকোর্ট সুমোটো করে আপনি গত কয়েকদিনে আমাদের যেভাবে আমাদের মানে প্রতিটি নদীর যে অবৈধ দখলদারদের উচ্ছেদ করেছে, আমি মনে করি হাইকোর্ট যদি প্রত্যেকটি মানে এই যে স্টেক হোল্ডার যারা আছে, যারা রেগুলেটরি বডি আছে, পুলিশ আছে, কারণ পুলিশ কিন্তু যদি উনি বলছেন এটা চেষ্টা করবে, কিন্তু পুলিশ কালচারের মধ্যে ধরুন আপনি দেখেন একজন ট্রাফিক কিন্তু যে কনস্টেবল আছে তিনি খুবই পরিশ্রম করেন, কষ্ট করেন, কিন্তু যারা রোডের মধ্যে থাকে, আপনার কি কোনো একজন ব্যক্তির চোখে পড়েছে তারা খুব ভালো সেবা দিচ্ছে? কোনো একটা যাত্রীর কোনো সমস্যা হয়েছে, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে যে টহল যেই সার্জেন্টরা থাকে, এদের কি খুব মানে যেই ট্রেনিংটা বিদেশে খুব সহজেই দেখা যায় যে কোনো একটা ঘটনা ঘটার সাথে সাথে হয়তো সেটা পার্শ্ববর্তী থানায় আপনাকে গাড়িটা নিয়ে যেতে হয়, সেটা একটা সিস্টেম। কিন্তু আমাদের এখানে যারা এই দেখভালটা করছেন, তাদের কি এই অ্যাটিটিউডটা কিংবা আপনি এই একেবারে উপস্থিতিটা কি চোখে পড়ে? তো কাজে আমি মুখ দিয়ে বলে দিচ্ছি, ডিএমপির কমিশনার সাহেবের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আমি বারবার বলছি যে উনি হয়তো জেনারেসলি জিনিসটি করতে চেয়েছেন, কিন্তু এটা করতে যদি হয় তাকে কঠোর অনুশাসন এবং এই যে পেনাল্টির বিষয় সব কিছু দেখতে হবে। দেখেন, আমি আমার ব্যক্তিগত ছোট একটু 2 লাইনের অভিজ্ঞতা বলছি। আমি কানাডাতে ছিলাম, সেখানে আমি একজন শিক্ষিত সম্প্রদায়ের মানুষ হয়ে আমাকে 3 টাইমস রোড টেস্ট দিয়ে আমাকে লাইসেন্সটা নিতে হয়েছিল। এটা হচ্ছে রিয়ালিটি। তো এখন আপনি যে লাইসেন্স যাদের, যেমন আজকে হয়তো অনেকগুলো বের হচ্ছে, ড্রাইভারের লাইসেন্স ছিল না, গাড়ির ফিটনেস রুট পারমিট ছিল না, কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলছি যে আপনি এটাই কিন্তু স্বাভাবিক চিত্র
কিন্তু আমরা তো সবাই দেখছি এটা কি আসলে এই এক ঘটনাটা ঘটেছে বলে আমাদের কাছে খুব বড় হয়ে এসছে যে ড্রাইভারের লাইসেন্স। আপনি খোঁজ নিয়ে দেখেন অধিকাংশ ড্রাইভারের লাইসেন্সই ভুয়া, অধিকাংশ ড্রাইভারের লাইসেন্স হয়তো নাই। এই ক্ষেত্রে আসলে সত্যিকার অর্থেই পলিটিক্যাল একটা উইল দরকার, কারণ আমরা দেখেছি বাংলাদেশের জঙ্গিবাদের ক্ষেত্রেই যখন রাষ্ট্র এটাকে এক ধরনের সমর্থন দিয়েছে তখন এটা যায়নি, যখন রাষ্ট্র এটার বিরুদ্ধে অবস্থান নিয়েছে তখন কিন্তু আর অনেক শক্তিশালী হওয়া সত্ত্বেও এটাকে ডিসফাংশন করতে পেরেছে। আমার মনে হয় যে সড়কের ক্ষেত্রেও এরকম একটা অবস্থান রাষ্ট্রের এখন প্রয়োজন, এবং সরকারের দিক থেকে আমরা দেখছি সেই সদিচ্ছাটা তাদের আছে। আমি একটা লাইন বলে শেষ করছি, জাস্ট একটা লাইন। সেটি হচ্ছে যে আমার কাছে মনে হয়েছে যে মানে আমি সমাজবিজ্ঞানের একজন ছাত্র হিসেবেও বলছি, সমাজের যেই ডেভেলপমেন্টের যে স্টেজ, যে থিওরিগুলো আছে, সেই স্টেজের মধ্যে কিন্তু আমরা একেবারে ইউনিক একটা জায়গার মধ্যে আছি, এবং সরকার যদি এখন কিছু করতে চায় এটি কিন্তু তার জন্য সবচাইতে ভালো সময় আমি বলবো। তো কাজেই আমি বলবো সব পক্ষে, কারণ এই নিয়ম নীতির মধ্যে যদি আপনি না আনতে পারেন তাহলে একটি দেশের উন্নয়ন দিয়ে আসলে কোনোই লাভ হবে না। জিয়া রহমান, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। তৃতীয় শ্রেণী পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা থাকবে না। আগামী শিক্ষাবর্ষ থেকেই এই পরিকল্পনা বাস্তবায়ন করতে কাজ করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন খুলনা প্রভাতী রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং রাজশাহী অনন্যা শিশু শিক্ষালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মাসুদ রানা। তৃতীয় শ্রেণী পর্যন্ত পরীক্ষা থাকছে না বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ মাসুদ রানা। জাহাঙ্গীর আলম, আপনার কাছে আসি যে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে এটি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আর সর্বপ্রথম ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে এত সুন্দর একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে। কারণ আমরা শিশুদেরকে, বিশেষ করে আমাদের গার্ডিয়ানরা যেভাবে আপনাদের পরীক্ষা পদ্ধতির দিকে এবং প্রতিযোগিতার দিকে অসুস্থ পরিকল্পনার দিকে যেভাবে ঠেলে দিচ্ছে প্রতিযোগিতার মাধ্যমে, তাতে শিশুরা শেখার পরিবর্তে তাদের ভিতরে ভীতি কাজ করছে। আপনারা যদি বাইরের দিকে তাকান, বিভিন্ন উন্নয়নশীল দেশে সেখানে কিন্তু 1 থেকে 3 পর্যন্ত কোনো পরীক্ষাই হয় না, এবং বিভিন্ন খেলার ছলে তারা এবং বিদ্যালয়ের বিভিন্ন কোকারিকুলাম অ্যাক্টিভিটিসের মাধ্যমে তারা কিন্তু লেখাপড়া করে। তো অথচ আমাদের দেশে 1 এবং 2-তে বিভিন্ন সরকারি বিদ্যালয়ে যখন ভর্তি পরীক্ষা শুরু হয়, তো বিসিএস পরীক্ষাকে হার মানায় তাদের কাছে। অতটুকু শিশু, 5-6 বছরের শিশুকে যেভাবে গাইড করা হয় এবং গার্ডিয়ানদের যেভাবে প্রতিযোগিতায় নামিয়ে দেওয়া হয় তাদের মাধ্যমে, তো শিশুদের লেখাপড়ার পরিবর্তে তাদের ভিতরে ভীতি কাজ করে। তো আমরা মনে করি প্রধানমন্ত্রীর এই যুগান্তকারী পদক্ষেপটা যদি বাস্তবায়ন হয় তাহলে শিশুরা ভীতিমুক্ত পরিবেশে লেখাপড়া করার সুযোগ পাবে বলে আমি মনে করি। জাহাঙ্গীর আলম, সেই ক্ষেত্রে শিক্ষকদের বাড়তি কোনো প্রস্তুতির প্রয়োজন আছে কিনা, যেন পরীক্ষা না নিয়েও শিক্ষার্থীদের যে ডেভেলপমেন্ট হচ্ছে এটা তারা বুঝতে পারেন? জি, এটা বাড়তি নেওয়ার দরকার নেই, কারণ আমাদের এই পরীক্ষার আগে একটা পদ্ধতি ছিল ধারাবাহিক মূল্যায়ন। এই ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে একটি শিশুকে আমরা গিয়ার আপ করার চেষ্টা করতাম বিভিন্নভাবে, বিভিন্ন মান, মনে করেন যে ক, খ, গ এরকম নাম্বারিংয়ের মাধ্যমে যদি কোনো শিশু আপনার মানে পড়তে কম পারে, তাকে মনে করেন প্রথম সাময়িক পরীক্ষায় বা 3 মাস পরে আমরা একটা রাউন্ডিং করতাম যে গ দিয়ে, তারপরে তাকে যে আমরা গিয়ার আপ করতে পারি তাহলে খ দিই, এবং বছর শেষে দেখা যাচ্ছে সে একদম ফ্লুয়েন্টলি পড়তে পারছে, তখন আমরা কিন্তু তাকে কতে উন্নীত করতেছি এবং সে জানছে না যে তাকে কিভাবে আমরা পরবর্তী ক্লাসে উঠিয়ে দিচ্ছি। এইভাবে নীরবভাবেই তারা ভীতিমুক্ত পরিবেশেই কিন্তু তারা শ্রেণীতেও উঠছে, এবং আমাদের শিক্ষকদের একটু বাড়তি নজর দিতে হবে যে কোন শিশু অবস্থান কেমন এবং সেই অবস্থান থেকে তাকে কিভাবে আমরা উত্তোলন করতে পারি, এই বিষয়গুলো তাকে একটু বাড়তিভাবে খেয়াল নিতে হবে এবং কিছু প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে আমার মনে হয়। মাসুদ রানা, আপনার কাছে একটু আসতে চাই যে এই যে পরিবর্তিত পরিস্থিতিতে, কারণ ক্লাস 3 পর্যন্ত পরীক্ষা থাকছে না, এই সময়টায় পরীক্ষা সংক্রান্ত যেই এনগেজমেন্ট শিক্ষকদের থাকতো সেইটা যেহেতু মুক্তি হবে, ফলে শিশুদের প্রতি এই যে বাড়তি নজর দেওয়ার একটা প্রয়োজন থাকবে সেই সময়, যেন তারা ঠিকমতো অ্যাসেসমেন্ট করতে পারেন। সেই জন্য সরকারের দিক থেকে বা শিক্ষা মন্ত্রণালয়ের দিক থেকে কোনো ধরনের প্রশিক্ষণের প্রয়োজন আছে কিনা মনে করেন?
শিক্ষাক্ষেত্রে সবসময় প্রশিক্ষণের প্রয়োজন আছে। এটা হচ্ছে একটা ধারাবাহিক প্রক্রিয়া। শিক্ষকদেরকে যত প্রশিক্ষণ দেওয়া হবে, শিক্ষকরা তার পেশাগত কাজ তত সুন্দরভাবে করতে পারবে। যেমন এখন পরীক্ষা থাকছে না, কিন্তু ধারাবাহিক যে মূল্যায়নের কথা বলা হয়েছে, একটা শিশুকে 3 মাস পর একটা মূল্যায়ন হতে পারে, যে সে তার, যেমন ছোট বাচ্চারা যখন ভর্তি হয় স্কুলে 1-এ যায় বা প্রি প্রাইমারিতে যায়, তখন সে হাতের ব্যবহারটা ঠিকমতো করতে পারছে কিনা, সে পায়ের ব্যবহার জানে কিনা, সে নিয়মকানুনগুলো, ছোট ছোট নিয়ম অ্যাসেম্বলিতে সোজা হয়ে দাঁড়ায় কিনা, এই জিনিসগুলো দেখতে হয়। দেখে তার মূল্যায়ন হয়। সে হয়তো সব কিছুকে নিজের মনে করে, একটা বন্ধুর একটা পেন্সিল নিয়ে সেভাবে আমার, এই জিনিসগুলো সে একটা নির্দিষ্ট বয়স স্তরে শিক্ষার্থী বুঝতে পারে না বা সে সেটা জানে না। এটা শিক্ষার্থীদেরকে জানানো এবং ধারাবাহিকভাবে মূল্যায়ন করা, এটা একটা জরুরি কাজ। এবং এটা আগে ছিল কিন্তু হয় না, কিন্তু প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন, এটা নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ কথা এবং খুবই সুন্দর। বাচ্চাদের যে জাহাঙ্গীর ভাই বলেছেন যে বাচ্চাদের প্রতি ফ্রি একটা মানে মুক্ত পরিবেশে শিক্ষা, ভয় ভীতির মধ্যে না, এই ব্যবস্থা, এটা চমৎকার একটা হয়েছে। যেমন 3 মাস পর একটা মূল্যায়ন হতে পারে, যে বাচ্চা যেগুলো আমরা সে প্রান্তিক যোগ্যতা আমরা যেটা বলি, যেটি প্রতিটি শ্রেণীতে হয়তো 1-এ বা 2-এ এই যে প্রান্তিক যোগ্যতাগুলো তারা অর্জন করছে কিনা, এই জিনিসগুলো লক্ষ্য করতে হবে। লক্ষ্য করে তার একটা 3 মাস পর মূল্যায়ন, তারপরে 6 মাস পর, তারপরে 9 মাস পর, এবং যেখানে তার ঘাটতিগুলো আছে শিক্ষার্থীদের, সেই জায়গাগুলোতে টেক কেয়ার করা বেশি করে। তাহলে দেখা যাবে বছর শেষে একজন শিক্ষার্থী যা আমরা তাকে তার প্রান্তিক যোগ্যতা যেগুলো চেয়েছিলাম সেগুলো তার মধ্যে অর্জিত হয়েছে এবং সে পরবর্তীতে শ্রেণীতে পড়ার যোগ্যতা অর্জন করেছে। মোহাম্মদ মাসুদ রানা, একটু জানতে চাই যে বাংলাদেশে এই যে শিক্ষার্থীদের, বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়তে বটেই, শিক্ষার্থীদের মধ্যে যে প্রতিযোগিতার মানসিকতা, সেটার জন্য দায় অনেকটাই আমরা যারা প্যারেন্টস আছি তাদের। ফলে এই পরিবর্তিত পরিস্থিতিতে পিতামাতা যাতে অ্যাডজাস্ট করে নিতে পারে, তারা এটা কিভাবে গ্রহণ করছে, সেইটা মানে তাদেরকে এই পরিবর্তনটার সঙ্গে অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য কি ধরনের দায়িত্ব গণমাধ্যম এবং সবারই পালন করা উচিত বলে আপনার পরামর্শ? এক্ষেত্রে আমাদের সবারই ভূমিকা আছে। প্রথমত আমরা যেটা শেখাতে চাই বাচ্চাদেরকে, আমরা তো আসলে বর্তমানে বাচ্চাদেরকে করছি কি, শিক্ষার্থী তৈরি করছি না, তৈরি করে ফেলছি পরীক্ষার্থী। মানে এই আজকে কোচিংয়ে পরীক্ষা, কালকে প্রাইভেটে পরীক্ষা, কালকে স্কুলে পরীক্ষা, প্রতিনিয়ত পরীক্ষার মধ্যে নিয়ে যাচ্ছি। এভাবে অভিভাবকরা অভ্যস্ত হয়ে গেছেন। এখন যেহেতু নতুন একটা পরিস্থিতি বা নতুন একটা বিষয় এসেছেন, এটা আমার মনে হয় গার্ডিয়ানরা, আমরা যেভাবে চালাবো, নীতি নির্ধারকরা যেভাবে চালাবেন, আমার মনে হয় অভিভাবকরা সেভাবে অভ্যস্ত হয়ে যাবেন। এক্ষেত্রে অভিভাবক সবার আয়োজন করা যেতে পারে স্কুলে। কারণ অনেক মা স্কুলে নেওয়ার চেয়ে কোচিংয়ে নেওয়াতে পছন্দ করে, বাচ্চাদেরকে প্রাইভেট নেওয়াতে পছন্দ করে। তারা জানে না যে কোচিংয়ে যে শিক্ষকটা পড়ায় সেটা হয়তো তার প্রশিক্ষণই নাই শিক্ষা বিষয়ে কোনো। কিন্তু একজন শিক্ষক যখন স্কুলে পড়ান, তিনি তার দায়িত্ব সঠিকভাবে পালন করলে শিক্ষার্থীরা অনেক ভালো শেখে, অল্প শেখে কিন্তু সেটা ভালোভাবে শেখে। এই যে বাবা মাদেরকে অভিভাবক সভাগুলো আমি অধিকাংশ স্কুলে দেখেছি যে অভিভাবক সভা খুব ভালো করে হয় না। এটা যদি খুব করা হয়, অভিভাবকদের সচেতন করা হয়, অভিভাবকরা তো ভালোই চায়, সরকার ভালো চায়, অভিভাবক ভালো চায়, শিক্ষকরা ভালো চায়, কিন্তু মাঝখানে গ্যাপটা তৈরি হয়েছে যে আমরা এই সমন্বয়টা নাই। অভিভাবক সভা আয়োজন করতে হবে, অভিভাবকদের বোঝাতে হবে যে আপনার বাচ্চার স্কুলটাই জরুরি এবং এই পরিস্থিতিটা ভালো। যেমন জাপানে বাচ্চারা স্কুলে যাওয়ার সময়, ছোট বাচ্চারা যেমন 3 পর্যন্ত আমরা বলছি, বাচ্চারা বই খাতা কম নিয়ে যায়, তারা কেচি নিয়ে যায়, তারা কাগজ নিয়ে যায়, তারা ফুল বানানো শেখে, তারা সুন্দর ছবি বানানো শেখে, চিত্রাঙ্কন শেখে। আর আমরা কী করে বাচ্চাদের বইয়ের বোঝা এত দিই যে বাচ্চার মেরুদণ্ড বাঁকা করে ফেলি এবং এই বাচ্চা এইভাবে পড়তে পড়তে ক্লান্ত হয়ে যায়, যে একসময় যখন তার ফল দেওয়ার কথা তখন সে ফল দিতে পারে না। এবং একদম খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আসলেই বাচ্চাদেরকে আমরা ঠিকমতো গড়ে তুলতে পারছি না। জাহাঙ্গীর আলম, আপনার কাছ থেকে এই অভিভাবকরা যেন এই পরিবর্তিত পরিস্থিতিতে ঠিকমতো খাপ খাইয়ে নিতে পারে এবং একটা শিশু কতটুকু ডেভেলপমেন্ট হচ্ছে, অগ্রগতি হচ্ছে, সেটা যেন স্কুল এবং অভিভাবক একটা পেজে থাকে, সেই ব্যাপারে কী ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে মনে করেন? আমি মনে করি শুধু অভিভাবকদের না, এই সাথে সাথে সরকারের উচিত হবে যত কিন্ডারগার্টেন বা এই ধরনের বেসরকারি প্রাইমারি স্কুল আছে তাদেরকে ওই সমান আইনের আওতায় আনা, যে যেন আমাদের ভিতরে যে আমরা ধারাবাহিক মূল্যায়ন বা পরীক্ষা পদ্ধতি বাদ দিয়ে আমরা যেভাবে লেখাপড়া করাবো, এই
সেম জিনিস তাদের ভিতরে ঢুকাই দিতে হবে, কারণ তা না হলে দেখা যাচ্ছে আমাদের এখানে ওই যে ভাই যে কথাটা বললো যে আমাদের এখানে পরীক্ষা পদ্ধতি আছে কিন্ডারগার্টেনে, কিন্তু প্রাইমারিতে নেই। এইটা যখন তারা দেখবে তো অনেকেই কিন্তু প্রাইমারি থেকে নিয়ে আবার কিন্ডারগার্টেন নিয়ে যাবে। সেই কারণে আপনার কিন্ডারগার্টেন ওই পরীক্ষা পদ্ধতিটা বন্ধ করতে হবে, তা নাহলে কিন্তু তারা ওখান থেকে সরে ওখানে চলে যাবে। আর বিশেষ করে এটা অ্যাওয়ারনেসটা একটু বেশি করে করতে হবে। আমাদের অভিভাবক সমাবেশ আছে, মা সমাবেশ আছে, উঠান বৈঠক আছে, বা আমাদের এটিও টিউ মহোদয় যারা আছেন তারা বিভিন্ন সময় তাদেরকে নিয়ে যদি মুহুর্মুহু করে তাদেরকে অ্যাওয়ারনেস তৈরি করে তাদের ভিতর দিয়ে। এবং সর্বশেষ আর একটা বিষয় একটু ইনক্লুড করতে হবে, তা হচ্ছে যে প্রত্যেক শিশুদের হাতে আমরা একটা ডায়েরি তুলে দিতে পারি এবং ওই ডায়েরিতেই আমরা তাদেরকে তার অগ্রগতির ধারাবাহিকতাটা কেমন হচ্ছে এটা আমরা প্রতিদিন লিখে দিই। জাহাঙ্গীর আলম এবং মাসুদ রানা, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। অবৈধভাবে বড় সিলিন্ডার থেকে ছোট সিলিন্ডারে গ্যাস ভরা বা ক্রস ফিডিং এর কারণে এলপিজি সিলিন্ডারের বিস্ফোরণের ঝুঁকি বাড়ছে নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী শরীফুল ইসলাম। শরীফুল, বিস্ফোরণের যে ঝুঁকি, এই ঝুঁকি কমানোর জন্য কারা দায়িত্ব নিতে পারেন, ব্যবসায়ীরা নাকি প্রশাসন? বিস্ফোরণের যে ঝুঁকির কথা আপনি বলছেন, বিস্ফোরণের ঝুঁকির যে বিষয়টা সেটা মূলত দেখভালের দায়িত্ব হচ্ছে বিস্ফোরক পরিদপ্তরের। বিস্ফোরক পরিদপ্তর এক্ষেত্রে যেটি বলছেন যে তাদের হাতে প্রশাসনিক ক্ষমতা নেই, তারা এটা দেখভাল করার জন্য বা এটা তদারকি করার জন্য তারা স্থানীয় প্রশাসনকে বলেন এবং স্থানীয় প্রশাসন এবং পুলিশ মিলেই মূলত এটা নিয়ন্ত্রণ করার কথা ছিল। কিন্তু আমরা যেটি জানতে পেরেছি যে সারা দেশে বিভিন্ন জায়গায় যেভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ডিক্যান্টিংয়ের ব্যবসা বা ক্রসফিলিংয়ের ব্যবসা, সে সমস্ত ব্যবসা নিয়ন্ত্রণের জন্য স্থানীয় প্রশাসন কিংবা পুলিশ সেভাবে তৎপর নয়। এবং বিস্ফোরক পরিদপ্তর যেটি বলছে যে বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে, চট্টগ্রাম, কক্সবাজার এবং কুমিল্লাতে এই ধরনের ঘটনা খুব বেশি মাত্রায় ঘটছে এবং তারা সে সমস্ত জায়গায় তারা তাদের সাধ্যমতো চেষ্টা করছেন সেখানকার স্থানীয় প্রশাসনকে নিয়ে কাজ করতে, কিন্তু সেটা সেভাবে সফল হচ্ছে না। এর বাইরেও এই এলপিজির ব্যবসাটা পুলিশের জন্য অনেকটা বলা যায় যে বাড়তি আয়ের উৎস হয়ে গেছে। কেননা আমরা যে তথ্য জানতে পেরেছি সেখানে বলা হচ্ছে যে এলপিজির যে স্থানীয় খুচরা বিক্রেতা বা ডিলাররা রয়েছেন তারা স্থানীয় পুলিশ প্রশাসনকে নানাভাবে টাকা দিয়ে বা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে তারা এই ধরনের ব্যবসাটা চালিয়ে যাচ্ছেন। শরীফুল ইসলাম, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল এডিটর স্পিকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।